মেজাজটা খারাপ হয় না? বাড়িটার কি আদৌ কোনো অস্তিত্ব আছে? না না, অ্যাড্রেস যেহেতু আছে সেহেতু নিশ্চয়ই বাড়িটা আছে। মনে হচ্ছে আজীবন বাড়িটা খুঁজতে হবে আমাদেরকে। হ্যাঁ দোস্ত, আমার কিন্তু বেশ ভালো লাগছে এই যে আমরা বিভিন্ন জনকে এই বাড়ির অ্যাড্রেস সম্পর্কে জিজ্ঞেস করছি। এই যে ভাই, আপনি কি এই বাড়িটা চেনেন? চেনে না, বলে যে ওইদিকে এইদিকে। আমার কিন্তু বেশ ভালো লাগছে দোস্ত। প্যাচালটা থামাবি? দোস্ত, আমার না এখন একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি উত্তরার পথে। থামবে? আমার কিন্তু মেজাজ খুব খারাপ হচ্ছে, একটু পরে কিন্তু গালিগালা শুরু করে দেবো একেবারে। হ্যাঁ, গালিগালা ছাড়া তো আর তোরা কিছু জানিস না, ভালো কথা তোরা জানিস না। জানবি কি করে? তোরা তো কবিতা পড়িস না। কবিতা না পড়লে কেন? এই যে এত লোক কবিতা পড়ে না, এরা কি বেঁচে নেই? যত সব। শোন শোন শোন, তোদেরকে আসলে ভালো কথা বলে লাভ নেই। কবিতা না পড়লে আসলে মন হয় না। কেন? এই যে কুকুর, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরা তো কবিতা পড়ে না, তাই বলে কি ওদের মন নেই? তোদেরকে আসলে ভালো কথা বলে কোনো লাভ নেই। থামবি? শালা রিপন, রিপন আমাদেরকে ছেড়েছে, আমি বাড়ি চলে গেছে। হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই খাওয়া দাওয়া করে আরাম করছে। তোকেও তো বলেছিলাম আমার সঙ্গে যেতে, তুই তো গেলি না। তো যা, এখন যা। আজকের এই পরিণতি তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। এই এই দেখ দেখ, বাড়িটা মনে পেয়ে গেছি রে, দেখ না। বন্ধু, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। ভাগ্যিস আমি রাস্তা দিয়ে এসেছিলাম। আপনি আসেননি, আমি আসছিলাম। আমি 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 চল। এই তোদের আসার সময় হলো। গত 2 দিন ধরে আমার উপর দিয়ে কি গেছে জানো? ঠিক আছে। ঝড়, সাইক্লোন, সুনামি। ও, তোরা তো নিশ্চয়ই এসব গোছ গাছের কাজ না করবার জন্যই 2 দিন পরে এলি। সিরিয়াসলি না, আসলে আমরা ওই আসতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কি? আচ্ছা, তোদের আরেকজন কোথায় গেল? আরে সমস্যাটা তো ওকেই নিয়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, শোন দেখ, আমাদের তো এখানে আসলে আসার প্রস্তুতি ছিল না। তো এখানে রিপন একটু বাড়ি গেছে, বাড়ি গিয়ে কিছু টাকা পয়সা ম্যানেজ। ওই একই কথা, মানে ফাঁকিবাজি। একজন তো টাকা আনার নাম করে বাড়িতে ভেঙে গেল। বিলিভ মি, আসলে আমরা আসতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আয় বস। রিপন, বাসাটা মনে হয় ভালোই হবে। আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, কবিতা লেখার জন্য এটা একটা হচ্ছে আদর্শ স্পেস। আচ্ছা, তুই আবার কবিতা টবিতা লিখিস নাকি? চেস ভাইবা, একসাথে যখন থাকবা, ওর কবিতা শুনলে বাংলা কবিতার উপর আস্থা তোমার একেবারে উঠে যায়। দেখ দেখ, তুই আমাকে নিয়ে যা খুশি বল, কিন্তু বাংলা কবিতা নিয়ে কোন রকম কথা বলার কোনো অধিকার তোর নেই। দেখছো রে বুয়া, দেখছো, বুঝছো? এই জন্য শালা বাংলার কবিদের আমি তুই চোখকে দেখতে পারি ওকে না। ওকে, আবার তো এসব কথা থামা। আর তোরা বস, তোদের জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি। না না, আবার চায়ের কি দরকার? আর এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস, বড় বড় হোটেলে দেয় না। তবে আজই শেষ, এরপর যার যার চা তার বানিয়ে খেতে হবে। ওকে, আমার অবশ্য কোনো পরিশ্রম নেই, পানি গরমই আছে, শুধু চা মেশানো। রটি। আচ্ছা, আচ্ছা, okay. ছেলেটা কিন্তু অনেক ভালোই হবে আমার মনে হয়। আমাদের জন্য চা বানাতে গেল। এই, কিন্তু তুই ওর সামনে আমাকে, মানে আমার কবিতাকে তুই ইনসাল্ট করলি কেন? কেন? রবীন্দ্রনাথ ঠাকুর মরার আগে তোমাকে কি বাংলা কবিতার সোল এজেন্সি দিয়ে গেছে? এই, একদম বাজে কথা বলবি। তুই একদম কথা বলবি না, তুই বেশি কথা বলিস। না, তুই বেশি কথা বল। তুই আমার থেকে বেশি। চা নে। থ্যাংক ইউ। দোস্ত, এটা চাই তো না? অবশ্যই। দোস্ত, আশেপাশে কোনো চায়ের দোকান টোকান নেই? আচ্ছা, তোর চা খাচ্ছিস না কেন? চা খা। না, হ্যাঁ, এটা চাই তো না? কোনো সন্দেহ আছে? আচ্ছা, চা কি খুব খারাপ হয়েছে? না না না, খুব ভালো চা হয়েছে, খুব ভালো। তবে আমরা মানে সবসময় দোকানের চা খাই তো, এত ভালো চা আমাদের হজম হবে না। ওকে, আমার কোনো আপত্তি নেই। এ শোন, আমি পাশের ঘরে একটা খাট রেখে দিয়েছি, ওখানে একজনকে থাকতে হবে। নে চা খা। আচ্ছা,
মোমো কুতুব কোথায় রে? সেটা আমি কি করে বলবো? দেখছো না টিভি দেখছি। তা তো দেখতেই পাচ্ছি, প্রতিদিন যে সময় ধরে টিভি দেখিস তার অর্ধেক সময় যদি কোনো কাজকর্ম করতি। উফ মা, মাত্র একটা লেটেস্ট হিন্দি মুভি দেখতে বসলাম আর অমনি এসে ক্যাচ ক্যাচ করা শুরু করে দিলে। কাজ কাজ কোথায় করলাম? হ্যাঁ, শুধু জিজ্ঞেস করলাম কুতুব কোথায়। তুই কি কোনো কাজে পাঠিয়েছিস? না না, আমি কোথাও পাঠাইনি। তাহলে গেল কোথায়? ওর চাকরিটা হচ্ছে দারোয়ানের, আর তোর বাবা বাসা থেকে বেরোনোর সাথে সাথে কুতুবও উধাও। তাহলে বাবাকে বলে ওকে বিদায় করে দাও। হ্যাঁ, তোর বাবা আমার কথা শুনলে তো বলে এরকম ভালো ছেলে পাওয়া যায় না, এরকম বিশ্বাসী লোক পাওয়া যায় না আজকাল। সেটাও তো ঠিক কথা, কিন্তু কাজের সময় যদি কাছে পাওয়া না যায়, মেজাজ ঠিক থাকে? হ্যাঁ, কাজটা কি বলো তো? আরে ওকে একটু সামনের বাসায় পাঠাতাম। কেন? সামনের বাসায় আবার কি হলো? না তেমন কিছু না, আমার মনে হচ্ছে সামনের বাসায় নতুন কোনো ভাড়াটিয়া এসছে, কুতুবকে পাঠিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসতাম আর কি। মা, ভাড়াটি আসার কথা এসেছে, এটা নিয়ে তোমার এত উৎসাহ কেন? কি যে বলিস না তুই! আরে পাড়ার মধ্যে ওই বাসার মধ্যে সবার উৎসাহ না? গতবার ভাড়াটিয়াদের কত সব ঘটনা ঘটেছিল জানিস না বুঝি? দেখো মা, এসব ব্যাপার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এখন আমার সমস্ত আগ্রহ এই সিনেমাটা নিয়ে। নায়কের অবস্থা খুবই খারাপ, নায়িকা নায়কের সাথে ভুল বুঝাবুঝি করে নায়কের বাসা থেকে বের করে দিয়েছে। মা প্লিজ আমাকে একটু শান্তি মতো মন দিয়ে সিনেমাটা দেখতে দাও প্লিজ। ছি মমু, যে পাড়াতে থাকিস তার প্রতি তোর কোনো দরদ নেই না? শুধু ওই টিভির জন্য এত আগ্রহ? ছি! স্যার কি ঘুমোচ্ছিলেন নাকি? কি যে কও ম্যানেজার, ঘুমায় থাকলে কি আর এত বড় ব্যবসা চালাইতে পারতাম? চোখ বন্ধ করে ভাবতেছিলাম। কি ভাবছিলেন স্যার? নতুন কোনো ধান্দা? কি বললা? আমি ধান্দা করি? ছি 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 ছি, আমি বলতে চাইছিলাম যে আপনি নতুন কোনো ব্যবসার কথা ভাবছিলেন কিনা স্যার। চোখ বন্ধ করে ভাবতেছিলাম, এই যে ব্যবসা বাণিজ্য করতেছি, কি লাভ? কয়দিনের দুনিয়া। স্যার, আপনার কথা কেমন আধ্যাত্মিক লাইনের দিকে চলে যাচ্ছে স্যার। গেলে যাইতেছি, তো এইটাই হলো আসল লাইন। স্যার, আপনার কথাবার্তা কিছু বুঝতে পারছি না স্যার। আপনি কি সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে মুসাফির হয়ে যাবেন স্যার? এইটা অবশ্য খারাপ কর নাই, চারিদিকের যে ভাবসাব দেখতেছি তাতে মনে হয় যে মুসাফিরি হয়ে যায়। কেন স্যার? ভাবসাব চারিদিকে আবার কি হয়েছে স্যার? সেই পরিমাণ বুদ্ধিশুদ্ধি যদি তোমার থাকতো তো ঠিকই বুঝতে পারতা চারিদিকে কি হইতেছে। স্যার, ইদানিং আমি লক্ষ্য করছি আপনি আমার বিদ্যা বুদ্ধি নিয়ে খোঁটা দিচ্ছেন। আপনি হয়তো ভুলে গেছেন এই অফিসে আমি একমাত্র গ্র্যাজুয়েট, এলএলবি ফার্স্ট পার্ট কমপ্লিট করা। তা বলুম কেন, তো তোমারে দেখলেই বোঝা যায় যে দেশের শিক্ষার কি হাল। স্যার, আমরা বোধহয় মূল প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, যেটা কইতেছিলাম, চারিদিকে কি তাকায় দেখছো যে দুনিয়াটা কেমন ধীরে 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 পাল্টা যেতেছে। খালি টাকা পয়সা দিয়া আগের মতো ইজ্জত পাওয়া যেতেছে না। স্যার, এবার আমি বুঝতে পেরেছি স্যার আপনার সমস্যাটা। আপনি স্যার ইজ্জতের সংকটে ভুগছেন স্যার। ঠিক ধরছো, ঠিক ধরছো। মানে টাকা পয়সা দিয়ে কি লাভ যদি লোকজন ইজ্জতই না করে, রাস্তাঘাটে বাইর হইলে যদি সালামি না দেয়, তো টাকা পয়সা দিয়ে কি লাভ? কথাটা সত্য স্যার। খুব চিন্তা করে একটা বুদ্ধি বের করো তো। নো প্রবলেম স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ইজ্জত স্ট্যাটাস 1 লাফে 2 গুণ, না মানে 3 গুণ বাড়িয়ে দেওয়া যায়, সেটা আমি বের করে ফেলবো স্যার। আমরা বিগত 3 ঘন্টা ধরে এইভাবেই বসে আছি। বসে থাকবো না তো কি নাচবো? বাহ, নতুন বাসায় গেলে গৃহপ্রবেশ অনুষ্ঠান ঘটে। আমরা তো অ্যাটলিস্ট খিচুড়ি চাপিয়ে দিতে পারতাম উইথ ডিম ভুনা। আশিক,
বিবাহিত সংসারী লোকের মতো আচরণ করবি না। থাম থাম, আমাদেরকে আগে সমস্যাটা সমাধান করতে হবে, তাই না? আমি আমার সমস্যার কথা প্রথমেই বলেছিলাম। হ্যাঁ বলেছিস, কিন্তু মানে প্রত্যেকেরই তো সমস্যা আছে, তো প্রত্যেকের সমস্যার কথা শুনতে হবে। অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু বক্তব্য থাকে এবং মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে এখানে যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে ভাবতে পারে। এভাবেই কিন্তু সভ্যতা তুই দেখ আশিক, রিয়েল ক্রাইসিস নিয়ে সাহিত্য করবি না। থাম 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 থাম, আমাদেরকে এই কনস্ট্রাকটিভ, হ্যাঁ নট ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ ওয়েতে বিষয়টা সমাধান করতে হবে, ঠিক আছে? এই বল, তোর সমস্যাটা আগে বল। না মানে তেমন কিছু না। তেমন কিছু না, তুই তাহলে তো একাই থাকতে পারিস। আশিক, ওকে শেষ করতে দে না। এই না মানে ছোটবেলা থেকেই আমার খুব ইয়ের ভয়। ইয়ের কি এর? ইয়ের ওই যে আছে না, ওই যে আছে না মানে কি আছে না? মানে একা থাকলেই ভূতের ভয় করে। আর এই জন্যই তো ছোটবেলা থেকে আমি বড় ভাইয়ের সাথে এক রুমে থাকতাম। ও তোর সমস্যাটা একটা গুরুতর। আচ্ছা গিয়ে আশিক, তোর সমস্যাটা বল। আসলে মানে আমার সমস্যাটা কি, মানে আমি যখন রাতে ঘুমাই, মানে একা থাকি যখন, তখন না আমার মনে হয় কি কেউ আমার বুকের মধ্যে চেপে বসেছে, হ্যাঁ, এবং আমার গলাটা চেপে ধরছে। আশিকের অবস্থা তো ভালো না। ইয়ে সজল, তোর প্রবলেমটা কি? আরে না, আমার তেমন কোনো সমস্যা আসলে আছে, আসলে আমার সমস্যা আর একটু গুরুতর। আমি একা থাকলে মনে হয় শুধু ভূত না, ভূত পেতনি জিন পরি সব কিছুতে একসাথে ঘর গিজগিজ করছে, সে এক ভয়ঙ্কর অবস্থা। একবার কি হয়েছে শুন। না না, মানে হয়েছে কি, তুই গল্পটা না বললে হয় না? আমাদের রাত্রে তো ঘুমাতে হবে, তাই না? অ্যাকাউন্টেন্ট সাহেব ব্যস্ত নাকি? কেন, কোনো কাজ আছে? না মানে আপনার সাথে একটা বিষয়ে কথা বলতাম। কোনো অ্যাডভান্স কিন্তু দেয়া যাবে না। গত মাসেও আপনি ৩,০০০ টাকা অ্যাডভান্স নিয়েছেন। আমি আপনার কাছে অ্যাডভান্স চেয়েছি নাকি? এখনো চাননি, তবে আমি জানি দু একটা কথা বলার পরই চেয়ে বসবেন। আপনার কথায় আমি ইনসাল্ট ফিল করছি। হ্যাঁ, তাই নাকি? জানতাম না তো। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাইছি তা হচ্ছে, আপনার সঙ্গে আলাপ শুরু করা মাত্রই দু একটা কথা বলার পর আপনি একটা করুণ গল্প ফেঁদে বসবেন এবং ১,০০০ টাকা অ্যাডভান্স চাইবেন। আপনার কথায় খুব কষ্ট পেলাম অ্যাকাউন্টেন্ট সাহেব। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানুষকে বিশ্বাস করতে শেখেন। বিশ্বাসই হচ্ছে প্রেম। আমি আপনার সাথে অন্য বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। যদিও আপনাকে বিশ্বাস করা খুবই কঠিন, তবু বিশ্বাস করলাম। বলেন, কি বলবেন? আচ্ছা, মানুষের স্ট্যাটাস কিভাবে বাড়ানো যায় বলুন তো? তার অনেক টাকা বানানো উচিত। ধরুন তার টাকা আছে, তাহলে আরো টাকা বানানো উচিত। মানে আমি বলতে চাইছিলাম টাকা বাড়ানোর পাশে আর কি করা যেতে পারে? টাকা বানানোর বাইরে আর কিছুই করার নেই, কারণ স্ট্যাটাস মানেই হচ্ছে টাকা। দিনরাত না টাকা পয়সা হিসাব করতে করতে আপনার মাথায় টাকা পয়সা ছাড়া আপনার মাথায় আর কিছুই নেই। আমার তো তবু মাথাতে টাকা পয়সা আছে, আপনার তো মাথাতেও নেই, পকেটেও নেই। বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে হবে না। বিষয়টা আমাকে নিজেই ভাবতে হবে। পকেটে নেই ফুটো পয়সা, তার আবার স্ট্যাটাস রূপ। পাগল যে কত রকমের দেখলাম। ইয়েস, আই গট ইট। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? শোন, কোনো সুপরামর্শ থাকলে বলিস, আউল ফল কথা বলে অযথা সময় নষ্ট করিস না। না না না, শোন, আমি বলি কি, কেউ যখন একা থাকতে রাজি হচ্ছে না, তখন তিনজন তিনটে বিয়ে করে ফেলি, তাই না? ওফ, আমি কি সেটা বলেছি নাকি? আমার কথা তোরা শুনছিস না, না শুনে তোরা শুধু বেশি বেশি কথা আচ্ছা আচ্ছা, বল বল বল, তবে হ্যাঁ সংক্ষেপে বল, ভনিতা না করে, এবং উপমা ছাড়া বলিস। না, আমি বলি কি, মানে আমরা তিনজন হ্যাঁ।
যদি এক রুমে থাকি তাহলে? অসম্ভব। তিনজন যদি এক রুমে থাকে তাহলে একটা রুম বেশি ভাড়া নিলাম কেন? তাছাড়া তিনজন এক রুমে থাকলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হবে তাতে করে এক সপ্তাহের মধ্যে আমাদের মৃত্যু হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা এনভায়রনমেন্টাল দিক থেকেও ঠিক না। তবে শোন, আমার মনে হয় যে আমি একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে পেয়েছি। সেটা কিরকম? আচ্ছা, সেটা হচ্ছে এরকম যে এই যে আশিক, তুই তো কবিতা লিখিস। হ্যাঁ, আমি কবিতা লিখি এবং কবিরাও মরণশীল। হ্যাঁ, অসুবিধা নাই, তুই মরিস, কিন্তু আসলে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি যে এই যে কবিতা লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহর ছেড়ে কুষ্টিয়া, পাবনা এগুলোর আদারে বাদারে ঘুরে বেরিয়েছেন। আদারে বাদারে না, পদ্মা বক্ষে বজরায়। ওকে ওকে, সরি 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 সরি। কিন্তু কেন? কেন আবার? তার প্রত্যেক জমিদারি রক্ষা করার জন্যে। আবার এই বাংলার প্রকৃতি নির্জন উপভোগ করবার জন্যও, তাই না আশিক? হ্যাঁ, বাংলার জল, নদী, নির্জন গ্রাম। এইবার তুই ঠিক জায়গায় এসেছিস। আমি এতক্ষণ ধরে তোকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম। কোন কথাটা? এই যে দেখ, তুই যদি আমাদের তিনজনের মধ্যে একজন অথবা দুইজনের মধ্যে একজন হয়ে থাকিস তাহলে কি হবে? চিৎকার হবে, চেঁচামেচি হবে। এই চিৎকার চেঁচামেচির মধ্যে তুই তো তোর কবিতা লেখার জন্য প্রয়োজনীয় নীরবতা, নিশ্চলতা এগুলো পাবি না। আমারও তাই মনে হয় আশিক। একা একটা ঘরে থাকলে তুই নির্জন একটা জায়গা পেলি। কবিতা লেখার জন্য তো ভাবতে হবে, যা দুইজনের সাথে থেকে সম্ভব না। তাই তোর নিজের স্বার্থেই। আমার নিজের স্বার্থে? আরে না না না, শোন না, তোর নিজের স্বার্থে না, বাংলা কবিতার বৃহত্তর সার্বজনীন স্বার্থে তোর একা থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তুই তুই নিজের জন্য করছিস না, করছিস বাংলা সাহিত্যের জন্যে, যে সাহিত্যের জন্য কত কত সংগ্রাম, কত কবিতা, কত গান। আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? পাড়া তো দায়িত্ব। এই, তুই কোন বাসার দারোয়ান? কেন? এই বাসার দারোয়ান? আমি মকবুল সাহেবের বাসার দারোয়ান। সারাদিন কোথায় ছিলি? বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করলাম। ওই যে খালাম্মা, দোকানের মোড়ের হাফিজ সাহেবের বউ, হ্যাঁ, সে অসুস্থ, তার একটা ফোন কইরা ক্যাব ডাইকা আইনা দিলাম। একবার ভাবছেন ব্যাপারটা? তারপর? তারপর রমজান সাহেব আছে না, রমজান উকিল, হের মাইয়ারে দেখতে এলো 6 জন। একজন আমারে আবার সম্মান করে চা খাওয়াইলো, তার সাথে তো সেটা কথা বললাম, তা ভালো কিছু বলি নাই। হের মাইয়াটা তো আবার আমারে দেখলে আচ্ছা আচ্ছা থাক। আর 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 হইলো, ও পাশের বাসায় নতুন দিনটা ভাড়াটি আসছে। এই একেবারে অন্ধের মতো কি যে কমু খালাম না একবারে। কি অন্ধের মতো? মানে অন্ধ নাকি? আরে না, অন্ধ হইতে যাইবো কেন, মানে 3টা পোলা আর কি, দেখতে শুনতে ভালোই, স্মার্টও আছে, লেখাপড়াও মনে হয় জানে, তাদেরকেও একটু দেখাশোনার দায়িত্ব আছে না। বিবাহিত নাকি? আরে না, বিবাহিত হইলে কি 3 পোলা একসাথে থাকে নাকি? ও, এরাও আমার মতো অবিবাহিত খালাম্মা। কুতুব, স্বভাব চরিত্র কেমন ওদের? খালাম্মা, এই পোলা মানে স্বভাব চরিত্রের কথা বলা যায় না, যা দিনকাল পড়ছে। তবে আপনি কোনো চিন্তা করেন না খালাম্মা, আমার সাথে যখন পরিচয় হইছে, স্বভাব চরিত্র ভালো না হইলেও ভালো করে আসার খালাম্মা। আচ্ছা, ওরা রান্না বান্না করবে কিভাবে? খাবে কি? আরে ওইটাও আপনি আমার উপর ছাইরা দেন না, আমি 2 দিনের মধ্যে একটা কাজের বুয়া জোগাড় করে দিতেছি। তয় খালাম্মা, একটা বয়স্ক দীক্ষা বুয়া জোগাড় করতে হইব, ব্যাচেলার তো কিছুই বিশ্বাস নাই। একটু খোঁজ খবর রাখিস তুই, বাবা মার সঙ্গে থাকে না তো? তাতে কি হইছে, আমি কুতুবুদ্দিন মোল্লা তো আছি, আপনি কোনো চিন্তা করেন না। যাই, ডিউটিতে যাই। ব্যাপার কি রে? এতদিন তো জানতাম যে মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়, তুই জানালার দিকে তাকিয়ে তাকিয়ে চুল আঁচড়াচ্ছিস কেন? কি রে, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই তো।
কোনো সমস্যা নেই তো। আসলে ওই জানলা দিয়ে না অনেক বাতাস আসছিল জানিস, উঠছিল চুল, আমি এই জন্য চুল বাতাসে বসে বসে আসছি। আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো রাতে ঘুম হয়েছিল তো ঠিকঠাক? না, কাল রাতে আমি ঘুমাইনি। হ্যাঁ বলিস কি? এই ভূত এসেছিল নাকি? না না না, ভূত আসবে কি করে, আসলে কাল রাতে পড়ি এসেছিল। পরি এসেছিল? পরি এসেছিল মানে? না আসেনি, তবে চলে আসবে। চলে আসবে? এই তোর কোনো কথার কোনো মানে বুঝতে পারছি না আমি। হ্যাঁ, সেম টু সেম, আমিও। ও বুঝতে পারবি কি করে? আরে তোরা তো শিল্প চর্চা করিস না, শিল্প চর্চা না করলে এগুলো বোঝা যায় না। আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কাল রাত আমি এখানে আসার পরে আমি একজন অনিন্দ সুন্দরীর দেখা পেয়েছি। দেখা তারপর পেয়ে- তারপর তারপর কি হলো? তারপর আর কি, তারপর আমি বুঝে গেলাম যে আমার আসলে কবিতা রচনার জন্য যে প্রেরণা দরকার সেটা আমি পেয়ে গেছি। পেয়ে গেছিস? তো পরিটা কোন দিক দিয়ে আসলো? জানলাটা দিয়ে নাকি? জানালা দিয়ে হবে কেন? জানলা দিয়ে না, আসলে জানলা খবর দাও, তোরা কিন্তু জানলার দিকে যাবি না। হ্যাঁ, কেন 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 জানলা না, জানলা কারণটা দিয়ে কি হবে? বুঝতে হবে তো ব্যাপারটা। আর জানলা দিয়ে গেলে কি হবে, ওখান থেকে কিন্তু কোনো কিছুই খুব ভালো কিছু দেখা যায় না। ও, কোনো কিছুই ভালো দেখা যায় না? না। তো কোনো কিছুটা আবার কি? কোনো কিছুটা কি? আচ্ছা, তোরা আমাকে এত জেরা করছিস কেন? জেরা করছি কারণ তোর কথাবার্তা আর আচরণের মধ্যে কেমন যেন একটা লুকোচুরি ভাব দেখতে পাচ্ছি। আমি আবার কি লুকাবো? আমি কিচ্ছু লুকাইনি। সেটা অবশ্য তুই ভালো জানিস, তবে তবু আমার মনে হচ্ছে যে জানালাটা ঘিরে তুই কিছু গোপন করে যাচ্ছিস। আমারও তাই মনে আর হচ্ছে। সবকিছু তো জানালা আসলে কি তুই করে? দাঁড়া, তুই দাঁড়িস না। আরে তুই দেখ না, ও আসলে কিচ্ছু খুঁজে পাবে না। না পেলে ভালো হবে, বুঝছিস, তোর জন্য। তোরা আসলে বেশি সন্দেহ করিস। এ তো জঘন্য চা। কোথাকার চা? হ্যাঁ, স্যার কোনটি মেড ইন শ্রীমঙ্গল? শ্রীমঙ্গল মানে সিলেট? গ্রাহকে ডাকো। মানে স্যার ওই হয়েছে কি, মানে দার্জিলিং এর চাটা স্যার শেষ হয়ে গেছে স্যার। এক্ষুনি আনতে পাঠাও। দেশি চা খেলে মানুষ থাকে? না স্যার, একেবারে ঠিক বলেছেন স্যার। স্যার ওই সন্ধ্যে আনি স্যার। তাই করো। না না, এক্ষুনি আনো তো। এখনই স্যার? যাও, এখনই যাও। যাও। হাই, বসো বসো বসো। তোমার না একটা আইডিয়া দিতে বলছিলাম। জি বলেছিলেন স্যার। মানে কোন আইডিয়া স্যার? এত কম স্মরণশক্তি নিয়ে তুমি বিয়ে পাস করলা কি না? শুধু বিয়ে না স্যার, এলএলবি ফার্স্ট পার্ট কমপ্লিট। কিন্তু তোমার স্মরণশক্তি তো ছাগলের সাথে স্যার, কম। আপনাকে স্যার এখন আমি যে আইডিয়া দিব শুনলে আপনার মনে হবে আমি এমএ পাস। বলো বলো বলো। স্যার, আপনার বাড়ি যে গ্রামে, এই গ্রামটা কত বড়? কত বড় মানে? বেশ বড়। মানে কত বড় স্যার, মানে কত বড় স্যার? ধরো যে আমাদের বাড়ির উঠানে দাঁড়াইলে স্যার। যত দূর চোখ যায় তত বড় গ্রাম। শিক্ষার হার কেমন? শিক্ষার হার কেন এই প্রশ্ন কেন? স্যার, আমি যে আইডিয়াটা দিব সেই বিষয়টা এটার সাথে রিলেটেড, সেই জন্য স্যার আমি প্রশ্নটা করলাম। মানে ওখানে কি স্যার সবাই আমার মতন শিক্ষিত স্যার? 2-4টা লোক শিক্ষিত, লেখাপড়া জানে। স্যার, আপনি গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবেন। ভালো আইডিয়া, কিন্তু কার নামে? স্যার, একটা প্রাথমিক বিদ্যালয়, ছেলেরা স্যার মাঠে ফুটবল খেলছে, ডাঙ্গুলি খেলছে, এই বিদ্যালয়টা হবে স্যার আপনার নামে। ভালো বলছো, কিন্তু জীবিত লোকের নামে কি প্রতিষ্ঠানের নাম হয়? হয় না আবার স্যার। আপনি বিবিসি শুনছেন না স্যার? এই বিবিসি যেখান থেকে প্রচার হয় স্যার, সেই বাড়িটার নাম জানেন? কি নাম? বুশ হাউস। বুশ কি স্যার মারা গেছে? বুশ তো বেঁচে আছে। ভালো বলছো তো। স্যার, বিদ্যালয়ের নাম হবে মকবুল ব্যাপারী প্রাথমিক বিদ্যালয়। এরপরে আপনার স্ট্যাটাস, সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করে দেখেছেন স্যার?
আন্দাজ করতে পারছি। স্যার আইডিয়াটা আপনার কেমন লাগলো স্যার? খুব ভালো। এবার বেলাল ভাইয়া দার্জিলিং জানতে বলো, যাও। হ্যালো, কি খবর? কোনো খবর নাই। ক্লাসে গিয়েছিলি? না, তুই গিয়েছিলি? না, দুজনের অবস্থায় দেখি একই রকম। এই টিউটোরিয়ালে ডেট দেয়নি তো? না দিলেও ব্যাপার নাই, স্যার এমনিই মার্কস দিয়ে দিবেন। তুই কিভাবে জানিস? কায়দা আছে। এই শোন, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। তাতেই বলে ফেল। আমাদের সামনে একটা বাসা আছে না, হ্যাঁ, ওখানে নতুন 3টা জিনিস এসেছে। ব্যাচেলার? কিন্তু খুবই স্টুপিড টাইপের। তাই নাকি? খুব ইন্টারেস্টিং তো। কথা হয়েছে? না, আমি পাত্তা দেই নাকি? তোর সাথে টাঙ্কি মারার চেষ্টা করে না? করে না আবার। সারাক্ষণ বারান্দায় 6টা চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এখনো আছে? থাকারই কথা। তাহলে আমি আসছি। কি বলিস? হ্যাঁ, বেকুবগুলোকে একটু নেড়ে চেড়ে দেখি। আর ধুত, ওরকম কিছু না, খুবই সাদা মাটা টাইপ। তাহলে তো আরো মজা। আরে খুব ভীতু। বুঝলি কিভাবে? আমার দিকে কেমন জানি অসহায় ভঙ্গিতে তাকিয়ে থাকে। এসব ছেলেরা খুব বিনয়ী হয়, একেবারে বাধ্যনুগত প্রেমিক। দেখ, কি যে বলিস না, আমার সামনে এসে কথা বলারই সাহস পাবে না। এভাবে বলিস না রে, আমার খুব দেখতে ইচ্ছে করছে। 3টা নয়া পিস। ফাজলামি করিস না। আচ্ছা, দেখে দেখে রাখিস। আচ্ছা, চেহারা টেহারা কেমন রে? 3 স্টুজেসের মতো। ইস, আমার যা পছন্দ। আমি আসছি। না, আজ আর আসতে হবে না। আমি আরো 2-1 দিন দেখি, তারপর তুই আসিস, ঠিক আছে? বাই। ছি, আমি ভাবতেই পারছি না বন্ধু হয়ে তুই আমাদের সাথে এত বড় একটা বেইমানি করলি কিভাবে? আচ্ছা, আমি কখন বেইমানি করলাম? চুপ কর, একটা কথা বলবি না। এখন তোর বিচার চলছে, দ্য ট্রায়াল। দ্য ট্রায়াল? তাও আমার আমার এই আত্মপক্ষ সমর্থনের উপর থাকবে না? এটা অবশ্য একটা ভালো পয়েন্ট। ঠিক আছে, তোর কি বলার আছে বল। আমার কিচ্ছু বলার, আমার বলার হচ্ছে আমি তো জানি না আমার অপরাধটা কি। মাই হ্যাঁ? গড, দেখেছিস বেটা কত বড় ফটকা। এত বড় একটা অপরাধ করার পরে বলে সে জানে না সে কি করেছে। ব্যাপারটা এরকম যে নিজ হাতে খুন করার পরও কবি সাহেব এসে বলছেন, কি ব্যাপার, কোনো খুন হয়েছে না কি ভাই? এই যে রিপন ভাই শোনেন, এই যে সজল, আমার আসলে তোমাদের এইসব পেঁচাল আমার একদম পছন্দ হচ্ছে না। তোমরা স্ট্রেট লাইনে কথা বলো আমার সঙ্গে। তোর বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তুই পাশের বাড়িতে এত সুন্দর একটা মেয়েকে দেখবার পরও তুই আমাদের কাছে সেটা গোপন করে গেছিস। এবং একা 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 চুল আঁচড়াইতে তুমি মেয়েটিকে পটানোর চেষ্টা করিতেছিলে। আমি আবার কখন কাকে চুল আশ্রাইতে আশ্রাইতে এই পটানোর চেষ্টা করেছি? অবশ্যই করেছিস। আরে তোর মতো বয়স তো আমাদেরও ছিল নাকি? এখন নেই। আরে আছে কি নেই সেটা দিয়ে তোর দরকার কি? যখন সময় হবে তখন তুই ঠিক দেখতে পারবি। এখন তোর দায়িত্ব হচ্ছে অতি দ্রুত নিজের দোষ স্বীকার করা, তাহলে তোর শাস্তির পরিমাণটা কিছু কমবে। হ্যাঁ, আমরা তোর প্রতি কথা দিচ্ছি যে তোর প্রতি অত্যন্ত মানবিক আচরণ, মানবিক বিচার করা হবে। কারণ তুই তো আমাদের একজন বন্ধু, আর তুই একজন কবি। হ্যাঁ, তুই একজন কবিও, রাইট? ওয়েল, আমি স্বীকার করছি যে আমি প্রথম মেয়েটাকে দেখেছি এবং আমি তোদেরকে জানাইনি। ব্যাস এবং ব্যাস ব্যাস, তোর ওইটুকু স্বীকারোক্তি যথেষ্ট। অর্ডার অর্ডার। আর তোর এই অপরাধের শাস্তি হচ্ছে যে আজ থেকে তুই ওই রুমে থাকবি আর আমরা এই রুমে থাকবো। রিপন, চল আমাদের জিনিসপত্রগুলো নিয়ে আসি, কি বলিস? অবশ্যই, একেবারে ন্যায্য বিচার। বিচার শেষ? হ্যাঁ, শেষ। আমি তোমাদের বিচার মানি না। কি? নাও। তুই What? বিচার মানিস না? No! তুই এই বাড়িতে থাকবি আর বিচার মানিস আমি না? মানি না। স্যার ডেকেছেন স্যার? হ্যাঁ, একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে, ফাইলটা কি নিয়ে আসবো? কেন? না মানে কথা বলতে বলতে ফাইলটা ঠিক করে ফেলতাম, টাকা পয়সার ব্যাপার তো। একটা শূন্য বাদ পড়ে গেলে 1 লক্ষ টাকা এক মুহূর্তেই 10,000 টাকা হয়ে যাবে। বুঝলা সাইদুল, টাকাটাই জীবনে সব না। কি বলছেন স্যার? টাকা পয়সার জন্যই তো এত কিছু। সম্মান, স্ট্যাটাসই হলো আসল বিষয়। স্যার, আপনার কি শরীর খারাপ করেছে স্যার? না, শরীর ঠিকই আছে। মানুষ মরে গেলে টাকা দিয়ে কি লাভ? হ্যাঁ, তা অবশ্য ঠিক। শোনেন, দেশের জন্য, মানুষের জন্য
সমাজের জন্য যদি কিছু নাই করতে পারলাম, টাকা দিয়ে কি হইব? জি স্যার, জি। তাই আমি ভাবছি ওই যে আমার গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করব। এটা ভালো উদ্যোগ স্যার। আপনার যে জন্য ডাকছি সেটা হলো যে স্কুলটা করতে খরচ কত হইব? তুই চলে এলাম, আগ্রহ আর থামাতে পারলাম না। তোকে না আসতে নিষেধ করেছিলাম? বাদ ভাঙা জ্বরের মতো চলে এলাম। কোথায়? কেন, বারান্দায়? যার জন্য পাহাড় পর্বত খাল বিল নদ নদী ট্রাফিক জ্যাম পেরিয়ে চলে এলাম। চল চল। ওই 3টে পোড়ামুখ বাধা থাকার জন্য? হ্যাঁ, চল। থাম, এখানে বস। আমার মন তো বারান্দায় পড়ে আছে। ইস, ওই রাজকুমারদের জন্য? হ্যাঁ, তুই একটা মেয়ে হয়ে এত নির্দয় নিষ্ঠুর হতে পারলি? তুই আমার সব ইচ্ছা নষ্ট করে দিয়েছিস। তাই বলে তুই এইভাবে সত্যি সত্যি চলে আসবি? তোর বর্ণনা শুনে আমার আগ্রহ তৈরি হয়েছে, ব্যাস চলে এলাম। কি খাবি? চা, কফি, আইসক্রিম, ফুচকা? আমি ওই হিরোদের না দেখে জল পর্যন্ত স্পর্শ করব না। তুই এত ফাজলামি করতে পারিস না। আচ্ছা, আন্টিকে বল মুড়ি মাখা খাবো। মা, সুমি এসেছে, চা আর মুড়ি মাখা দাও। তারপর বল। আচ্ছা, জিনিস তিনটা কি সারাদিন বারান্দায় থাকে? এতে কি কোনো কাজকর্ম নেই? তা আমি জানি না, তবে যখনই বারান্দা যাই তখনই এদের চেহারা দেখতে পাই। আহারে, আমার মনে হচ্ছে এবার তোর একটা গতি হয়েই যাবে। জি না, আমার মনে হচ্ছে এবার তোর একটা গতি হয়ে যাবে। দেখ আশিক, তুই কিন্তু চাইলে এই সিদ্ধান্তটা অস্বীকার করতে পারিস না। দেশে এখনো আইনের শাসন আছে। আর তাছাড়া সংখ্যাগরিষ্ঠের মতামত বলেও একটা কথা আছে। সেটা আছে, কিন্তু তোমরা যখন যা ইচ্ছা একের পর এক আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবে, সেটা তো হতে পারে না, তাই না? কি বললি? আমরা তোর উপরে একের পর এক সিদ্ধান্ত চাপিয়েছি? অবশ্যই অবশ্যই। আমি কি ইচ্ছা করে এই রুমে এসেছি নাকি? তোমরা দুজনে মিলে আমাকে এক ধরনের জোর করে এই রুমে ঢুকিয়ে দিয়েছো, দাওনি? আরে তখন তো বাংলা সাহিত্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। হ্যাঁ, শিল্পের স্বার্থে, বাংলা কবিতার স্বার্থে আমি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নেইনি। ওকে, নিয়েছিস, মানছি। এখন তুই এই সিদ্ধান্তটা মেনে নে, বাস, তাহলে কোনো ঝামেলা থাকবে না। আমার পক্ষে এই সিদ্ধান্ত মানা সম্ভব না। কি? আরে আশিক, সমস্যাটা কোথায়? ওই রুমে তো তুই একাই থাকবি, তোর নির্জনতার কোনো ক্ষতি হবে না। প্রতি রাতে তুই এক খালি করে কবিতা লিখবি। এখানেই সমস্যা। আমি আসলে এই রুমে এসে ওই মেয়েটাকে পেয়েছি। পেয়েছিস মানে? এই মেয়েটা কি তোকে অলরেডি কোনো ইশারা করেছে নাকি? না, মানে ঠিক ইশারা টিশারা করেনি। তবে এ পাওয়া মানে হচ্ছে শিল্পের প্রেরণা পাওয়া, সেটা তোরা বুঝবি না। আর সে কারণে আমাকে এই রুম ছাড়া সম্ভব না। তাহলে আমাদের সিদ্ধান্তের কি হবে? সেটা তোমাদের ব্যাপার, কারণ সিদ্ধান্ত তো আমি নেইনি। ওকে ওকে, ঠিক আছে, চল আমরা সবাই মিলে একটা কাজ করি। আমরা 3 জন মিলেই এখন থেকে এই রুমে থাকবো, ঠিক আছে? তাহলে আমার নির্জনতা কি হবে? বেটা, নির্জনতা দিয়ে তুই কি করবি? বা কাল যে তোরা বললি, কাল তো আর জানতাম না যে ওই বাসায় একটা সুন্দরী মেয়ে আছে, আর সেটা এখান থেকে দেখা যায়, জানিস? এখান থেকে দেখা যায় এই মেয়েটাকে, এই রুম থেকে মেয়েটাকে দেখা যায়। আচ্ছা আশিক, তুই হলি একজন নাগরিক কবি। একজন নাগরিক কবিকে এইসব যন্ত্রণার মধ্যেই বেঁচে থাকতে হয়। আরে তুই তো পল্লী কবি হতে যাচ্ছিস না, নাকি যাচ্ছিস? না, তা যাচ্ছি না। ঠিক আছে, কুতুব, কতদিন বলেছি না আমাকে ওরকম সামরিক কায়দায় স্যালুট দিবি না? খালামা, অভ্যাস খালামা, একটু অভ্যাস। সাপ যেমন কামড় না দিলেও ফসফস করে, পেশা দারুণ তো এই সেলুট হইলো ফসফস। আবার এই সারাদিনও তো একবারও ডেকে পাওয়া যায় না, ব্যাপারটা কি? হ্যাঁ না না, আমি তো ছিলাম খালাম্মা, সারাদিন ডিউটি করছি। খালি আপনি যখন ডাকছিলেন খালাম্মা, ওই সময়টাই। ওই সময়টা কি? এই খালাম্মা, এই বট গাছের পাশে রীতাপকে বাড়ি আছে না? হ্যাঁ, কি হয়েছে ওখানে? সেইখানে এক বড় এক গাড়ি করে একটা লোক এসে নামলো।
আইসেই চায়ের দোকানদারে জিজ্ঞেস করলো রীতাপোকা বাড়ি কোনটা। ওই বেটা কি জানে নাকি, সে দেখাই দিল আমারে। ওই লোকটা তখন হাইট হাইটটা আমার কাছে আসলো আর কি। আরে সংক্ষেপে বল না। না তারপর খালাম্মা আমি ওই লোকটার যতই বুঝাই বলি যে রীতাপোকা বাড়িটা ওইদিকে, ওই বেটা কিছুই বোঝে না। আসলে বুঝলেন খালাম্মা, এই সুটকোট পইরা গাড়ি চালালে তো আর মানুষের বুদ্ধি হয় না, তাই তো। তারপর কি হলো বল। তারপর আর কি, আমার গাড়িতে উঠাই নিল। হ্যাঁ, হুম, তোকে গাড়িতে তুলে নিল? হ্যাঁ, আমি রীতাপোকা বাড়িটা দেখাই দিলাম আর কি। তো লোকটা কে রে? ও লোকটা হইলো খালাম্মা রীতাপাড়া অফিসের বস। তবে না, খারাপ না, লোকটা বেশ ভালো লোক আর কি। সে আসার সময় আমার এই 20 টাকা ধরাই দিল আর কি। ছি 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 কুতু। না 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 খালাম্মা, বিশ্বাস করেন, একেবারে বিশ্বাস করেন, আমি নিতে চাই না, সে আমার জোর করে দিচ্ছে। এর থেকে খালাম্মা আমি 5 টাকা চার দোকানদারে দিয়ে দিলাম, কারণ সে তো ওই লোকটা আমার দেখাই দিচ্ছে। এই তার একটা কমিশন আছে না। ভালো করছিস। হ্যাঁ। আচ্ছা শুন, জি। এখন কাজে যা। জি। আর কি কি হচ্ছে খোঁজ খবর একটু রাখিস, হ্যাঁ। আমাকে এসে বল। হ্যাঁ 100 বার খালাম্মা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাক, পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্যার যে শান্তিপূর্ণ সমাধান করলাম, গণতন্ত্র চর্চার ইতিহাসে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অবশ্যই। এখন পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। সেটা আবার কি? সেটা হচ্ছে যে ওই কথায় কথায় জানালার কাছে দাঁড়ানো যাবে না। কেন কেন? গেলে কি হবে? আরে বুঝতে পারছিস না, আমরা যদি সারাদিন ওই জানালার কাছে দাঁড়িয়ে থাকি তাহলে তো আমাদের ওয়েট কমে যাবে না মেয়েটার কাছে। ও তাহলে আমার কবিতা লেখার কি হবে? ও তাই তো। শোন, তুই প্রতিদিন 20 মিনিট করে জানলায় গিয়ে দাঁড়িয়ে থাকবি। ওই 20 মিনিটে তোর যতটুকু প্রেরণা আসবে ততটুকুতে চলবে। তো ওই 20 মিনিটে যদি ও বারান্দায় না আসে তাহলে? ও তাহলে ওই যে বাড়ির সামনে একটা ইলেকট্রিক খাম্বা আছে না, ওইটা দেখে দেখে তুই কবিতা লিখবি। তাহলে তোরা কি করবি? আমরা সেটা আমরা পরিস্থিতি থেকে সিদ্ধান্ত নেব। তবে এখন একটু পরিস্থিতিটা দেখে আসি। হ্যাঁ একটু 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 এই কাল দেখলাম একজন, আজ দেখছি দুজন। এটা নিশ্চয়ই ওর বোন। আগামীকাল আরেকটা বোন আসলে আমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকের জন্য কেউ না কেউ থাকবে।